আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি যায়। ইডির দাবি, জোর করে ঢুকে ইডির আধিকারিকদের হুমকি দেন মুখ্যমন্ত্রী। কেবলমাত্র হুমকি নয়, জোর করে ফাইল ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তার সাথে ছিলেন মুখ্য সচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার। আচ্ছা, জোরের প্রশ্ন কখন আসে? যখন কেউ বাধা দিয়েছে, বাধা প্রতিহত করা হয়েছে। এই যে তুমি আমার ঘরে ঢুকলে, আমি যদি দরজার সামনে তোমায় আটকাতাম, তুমি যদি আমায় ধাক্কা মেরে ঢুকতে, তখন সেটাকে বলা হতো জোর করে ঢোকা? কেউ বাধা দিয়েছিল মমতা ব্যানার্জিকে ঢুকতে? জায়গাটা তো কর্ডন করে রাখার দরকার ছিল। তাহলে কর্ডন উপরতলা থেকে হেলো, আর বেসমেন্টে যে লিফট আছে সেইটা কর্ডন লেস থাকলো কেন? তাহলে ইডিয়েটা জানতো মমতা ব্যানার্জি আসবেন, এবং জানার জন্যই ওই জায়গাটাকে কর্ডন করা হয়নি, এবং ওই জায়গা দিয়ে মমতা ব্যানার্জি অবলীলায় ঢুকেছেন। এবং আমি তো আগেও বলেছি, এখনো বলছি, মুখ্যমন্ত্রী ঢোকা এবং ফাইল নিয়ে বেরোনো এসবের 9 মিনিট সময় লেগেছে। মানে ফাইলগুলো রেডি করা ছিল, সাজানো ছিল। মুখ্যমন্ত্রীকে ফাইল টাইল খুঁজতে হয়নি। প্রতীক জৈনের বাড়িতে কোন আলমারির কোন লকারে কোন ফাইল থাকবে এটা মুখ্যমন্ত্রীর জানার কথাও না, আর জানলেও মুখস্থ থাকার কথা না। মুখ্যমন্ত্রী কোনো কাগজ দেখে দেখে ফাইল তো বের করেননি। মুখ্যমন্ত্রী গেছেন, ফাইল রেডি ছিল, ফাইল নিয়ে এসছেন, বেরিয়েছেন, বেরিয়ে বলেছেন সব নিয়ে এলাম। মুখ্যমন্ত্রী কি করে জানলেন ওটা সব? তাহলে মুখ্যমন্ত্রী আগে দেখেছিলেন ফাইলগুলো? মুখ্যমন্ত্রী জানলেন কি করে ওটাই সব? আর এই সবটা আসলে কি? মুখ্যমন্ত্রী বলছেন তার দলের 2026-এর নির্বাচনের স্ট্র্যাটেজি ছিল। নির্বাচনের স্ট্র্যাটেজি তো আইপ্যাক ঠিক করবে। মানে মুখ্যমন্ত্রীর দল তো আইপ্যাককে দায়িত্ব দিয়েছে, আইপ্যাক স্ট্র্যাটেজি ঠিক করবে। সেই স্ট্র্যাটেজি মমতা ব্যানার্জি দেখবেন, অনুমোদন করবেন, তারপর তো স্ট্র্যাটেজি ফাইনাল হবে। এখন সেগুলো হয়ে গেছে, মানতে হবে? সম্ভবত না। তাহলে স্ট্র্যাটেজি ফাটেজি কিছু ছিল না। কি বলছেন মুখ্যমন্ত্রী? প্রার্থী তালিকা ছিল। মানে 2 বছরের বাচ্চাও জানে যে প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রীর মাথায় থাকে, এবং মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেন তখন প্রার্থী তার নামগুলো লেখেন আর ঘোষণা করেন। তার আগে কেউ জানে না, কেউ জানে না। এটাই, এই কায়দাতেই মুখ্যমন্ত্রী দল চালান। তাহলে এই যে মুখ্যমন্ত্রীর দল চালানোর পদ্ধতি, তাতে প্রার্থী তালিকা এত আগে আগে প্রতীক জৈনের কাছেই বা থাকবে কেন? তিনি যদি সেই প্রার্থী তালিকা বেচে দেন অন্য কারো কাছে, যে মুখ্যমন্ত্রী কাউকে বিশ্বাস করেন না সেই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনকে বিশ্বাস করে তার কাছে প্রার্থী তালিকা দিয়েছিলেন? নাকি এগুলো সব হচ্ছে সাজিয়ে বলা হচ্ছে? আসলে ওর ভেতরে ছিল অভিষেক ব্যানার্জির মালয়েশিয়া, অভিষেক ব্যানার্জির দুবাই সফরের যাবতীয় কাগজপত্র, অর্থের ট্রানজাকশন, এবং সুইস ব্যাংকে টাকা জমা দেওয়ার রুট। যদি এগুলো থেকে থাকে, যদি এইগুলোর সঙ্গে ব্যানার্জি পরিবারের কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই সম্পর্কটা ওপেন হয়ে যেতে পারে। এই আশঙ্কা কি মুখ্যমন্ত্রীকে তাড়া করেছিল দ্রুত ওখানে পৌঁছানোর জন্য? পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের সময় তো তিনি যাননি। তার দলের 2 নম্বর, তার সরকারের 2 নম্বর। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের সময় তো তিনি যাননি। মদন মিত্র থেকে শুরু করে আরো যারা যারা গ্রেপ্তার হয়েছে কারো ক্ষেত্রে তিনি যাননি। গেছিলেন রাজীব কুমারে, গেছিলেন প্রতীক জৈনে। প্রতীক জৈনকে বললেন তার দলের কর্মী। পার্থ চ্যাটার্জির চাইতে বড় কর্মী, জ্যোতিপ্রিয় মল্লিকের চাইতে বড় কর্মী, মদন মিত্রের চাইতে বড় কর্মী। আর প্রতীক জৈন কবে, কোন তৃণমূল কংগ্রেসের কোন পদে কবে অভিষিক্ত হয়েছেন আমরা তো এরকম কিছু জানি না। আইপ্যাক তো একটা বেসরকারি সংস্থা, তার অফিসে গেছে। তিনি একটা বেসরকারি সংস্থার সঙ্গে আমাদের রাজ্য সরকারকে, যা আমারও রাজ্য সরকার, তাকে জড়ালেন কেন? রাজ্য সরকারকে একটা বেসরকারি সংস্থার স্বার্থের সঙ্গে জড়িয়ে দিয়ে তিনি তো রাজ্যবাসীকে অপমান করলেন। কেন করলেন? অধিকার কে দিয়েছে তাকে? মুখ্যমন্ত্রী হলে সব অধিকার পেয়ে যাওয়া যায়। সরকার তো সরকার, সেটা তো পার্টি না। যদিও আজকে উনি নবান্ন থেকে বলেছেন, পার্টির কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যত জেলায় জেলায় সব সরকারি মিটিং করেছেন, সব পার্টির মতো করেই চালিয়েছেন। কিন্তু এইভাবে একটা সরকারকে প্রকাশ্যে জনগণের সামনে মেলাইন করা, হেয় করা, এটা পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে মেনে নেবেন না।
দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে আইটি ইনচার্জ হচ্ছে প্রতীক জৈন, কিন্তু দেবাংশু বলছে যে দেবাংশু আইটি ইনচার্জ আছে। তাহলে মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচানোর জন্য বলছে এই কথাগুলো? দেখুন, প্রতীক জৈনকে বাঁচানোর জন্য বলছে না, বলছে অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য। আচ্ছা, ইডি কি করতে গেছিল? মোট কয়লা কেলেঙ্কারির পরিমাণ হচ্ছে ৩,০০০ কোটি টাকার কাছাকাছি, কম বেশি। ইডির কাছে এখন অব্দি পাওয়া তথ্য হচ্ছে প্রতীক জৈন ২০ কোটি টাকার ট্রানজাকশনে জড়িত। সেটা তদন্ত করতে ওরা গেছিল বলে ওরা দাবি করেছে। তাহলে ৩,০০০ কোটির কাছাকাছিতে ২০ কোটিতে প্রতীক জৈন জড়িত, সামান্য অংশ, 10%ও না। অন্যদিকে দেখা যাচ্ছে যে সবুজ ফাইলটা নিয়ে তো মুখ্যমন্ত্রী যে বেরিয়ে গেছিলেন তা ১ সপ্তাহ পার হতে চললো, তবে তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এর মধ্যে। তাহলে যত সব তদন্ত করা হচ্ছে সবই কি জলে চলে যাবে? প্রথম কথা হচ্ছে, আজকে প্রযুক্তি যে জায়গায় গেছে, ওই সবুজ ফাইলে বা যে কাগজপত্রের স্তূপ মুখ্যমন্ত্রী নিয়ে তার গাড়িতে তুলেছিলেন, আমরা দেখছিলাম উপচে পড়ছে, টিভিতে দেখছিলাম, এগুলোর কপি সংগ্রহ করে নিতে ইডি কেন আপনার আমার মতো লেম্যানদেরও ১ ঘন্টার বেশি সময় লাগবে না। আজকের প্রযুক্তি ব্যবহার করতে জানলেই হলো। সুতরাং ইডি যদি চেয়ে থাকে যে যা তারা ওখান থেকে বেছে রেখেছে সেগুলো সব তারা কপি করে নেবে, তাহলে সেটা তারা করে নিয়েছে। কারণ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে এলেও সব নিয়ে আসা প্রমাণ হবে না, আবার ইডি চাইলেও তারা সবকিছুই ওপেন করতে পারবে। কিন্তু মজাটা হচ্ছে যে ইডি তদন্তটা করছে কার নির্দেশে? এটা কোনো প্রশাসনিক তদন্ত না, প্রথম মনে রাখতে হবে। এই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যে বেরিয়ে বললেন অমিত শাহ পাঠিয়েছে কয়লা চুরির তদন্ত করতে, এটা হতেই পারে না। আর অমিত শাহ ইডির কেউ মালিক না। ইডি হচ্ছে অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দপ্তরের আওতায় থাকা তদন্তকারী সংস্থা। তাহলে রাজস্ব দপ্তরের আওতায় থাকা তদন্তকারী সংস্থা, তার বিরুদ্ধে অভিযোগ করতে হলে অমিত শাহর নাম আসবে কেন? একটাই কারণে, যে আসলে লড়াইটা হচ্ছে আমার সাথে অমিত শাহ। জনগণকে এটা বোঝাতে হবে অমিত শাহ ভার্সেস মমতা, এটা হচ্ছে লড়াই। মানে বাইনারি তৈরি করতে হবে। যে বাইনারিটা 2019-এ 2021-এ কাজ করেছিল, সেই বাইনারিটার পুনর্নির্মাণ করতে হবে। সেই পুনর্নির্মাণের জন্য তুমি রাম মন্দির বানিয়েছো, আমি জগন্নাথ মন্দির। তুমি আওরঙ্গজেবের সমাধি ভেঙেছো, আমি দুর্গাঙ্গন বানাচ্ছি, আমি মহাকাল মন্দির বানাচ্ছি। এই যে বাইনারির নির্মাণ চলছে, সেই বাইনারির নির্মাণে কোথাও এই কথাটা বলা হচ্ছে না। মমতা তো বলতেই পারেন যে দিল্লির সরকারের 90,000 স্কুল বন্ধ হয়েছে দিল্লির সরকারের আমলে গোটা দেশে, সবচাইতে বেশি উত্তরপ্রদেশে। বলছেন না তো, কারণ ওই ঝগড়াটা চাইছেন না। বিজেপিও বলছে না আপনার সরকারের আমলে 8,000-এর বেশি স্কুল বন্ধ হচ্ছে, ওই ঝগড়াটা চাইছেন না। এই শীতের সময় সবজির যে দাম, শরণাতীত কালের ভিতর এই শীতের সময় বেগুনের দাম, ঢেঁড়সের দাম, পটলের দাম, টমেটোর দাম এই জায়গায় যায় কোনোদিন? এবছর যাচ্ছে কেন? সুদীপ্ত সেন নেই, চিটফান্ড নেই, তাহলে ফোরেদের মাধ্যমে ইলেকশন ফান্ডের টাকা তুলতে হবে। ফোরেদের অবাধ লাইসেন্স দিয়ে দাও বাজার নিয়ন্ত্রণের। সেই বাজার নিয়ন্ত্রণের জন্য সাধারণ জনগণ ভুগছে। তাদের এক একটা ফুলকপি কিনতে হচ্ছে 40 টাকা 50 টাকায়, যেখানে অন্য বছর এই সময় 15 টাকা 20 টাকায় ফুলকপি পাওয়া যায় বিগ বিগ সাইজের। দাদা, এখন প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল চাইছেটা কি? হাইকোর্টে তৃণমূলপন্থী আইনজীবীদের যা বিশৃঙ্খলা করলো, তার মধ্যে তো বিচারই হলো না এই মামলাটা, আয়তাকের মামলাটা। তৃণমূল চাইছে হচ্ছে যত বেশি পারো গোলমাল করো, গোলমালগুলো খবর হোক এবং মানুষের ধারণা হোক তৃণমূল কেমন বিজেপির বিরুদ্ধে লড়ে যাচ্ছে আর বিজেপি কেমন তৃণমূলকে টাইট দেওয়ার চেষ্টা করছে। এই বাইনারিটা নির্মাণ করাটাই তৃণমূলের টার্গেট, বিজেপিরও টার্গেট। তাই তারা বেকারত্বের কথা বলছে না। পৃথিবীর সবচাইতে বড় শ্মশান এখন সিঙ্গুর, তার কথা আলোচনায় আসছে না।
একটা নতুন কলকারখানা হলো না, আলোচনায় আসছে না। শান্তিনিকেতনে পৌষ মেলার 3 দিনে 2.5 কোটি টাকার মদ বিক্রি হলো, কত টাকা কর রাজ্য সরকার পেল, আলোচনায় আসছে না। আলোচনায় আসছে খালি হচ্ছে ধর্ম, আলোচনায় আসছে খালি তৃণমূল আর বিজেপির ভিতর যুদ্ধ। এর মানে কি? এর মানে হচ্ছে ভোটের বাজারে বাইনারি নির্মাণ করো, আর কেউ নেই, তৃণমূল আর বিজেপি আছে। রাজ্যে কি আইন শাসন নেই? তৃণমূলের গায়ের জোরটাই শেষ কথা হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই তাই। কারণ আইন, সবাই বলে আইন নিজের পথে চলবে, কিন্তু আইনের তো নিজের কোনো পা নেই। আইন নিজের পথে চলতে পারে তখন যখন আইনকে চালানোর যারা দায়িত্বে তার আইনকে চালান। আইনকে চালানোর প্রধান দায়িত্বে কে? পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে আপনি কি দেখলেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে এই ফাইল চুরি করতে সাহায্য করতে। তাহলে আইন নিজের পথে চলতে পারলো না। পুলিশ কমিশনার তো মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন এটা করা যায় না, একটা তদন্ত চলছে, সেই সময় সেখান থেকে ফাইল নিয়ে বেরোনো যায় না, এটা অপরাধ আইনের চোখে। বললেন না, করলেন না। তাহলে মুখ্যমন্ত্রীকে এই কথাটা পুলিশ প্রশাসন বলল না, এর অর্থ হচ্ছে যে পুলিশ প্রশাসন এই কথাটা প্রতিষ্ঠিত করতে চাইল যে তারা মুখ্যমন্ত্রীর দাসানুদাস হিসেবেই এই রাজ্যে কাজ করছে। তাহলে তারা যখন মুখ্যমন্ত্রীর দাসানুদাস হিসেবে কাজ করছে, তখন সেই পুলিশ প্রশাসনের কাছে আপনি আইনের পথে চলবে এটা কি প্রত্যাশা করতে পারেন? পারেন না। তাই হচ্ছে।